ইতোমধ্যে যেটা বোঝা যায় যে আমাদের সেনাবাহিনীর একটা বড় অংশ, শক্তিশালী অংশ যারা প্রভাবিত করতে পারে, তারা নির্বাচনটা চায়, প্রশাসন নির্বাচনটা চায়, সরকার বাধ্য নির্বাচন করতে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা নির্বাচন চাই, একটা রাজনৈতিক সরকারের সাথে আমরা কাজ করতে চাই। দেশের মধ্যে আরো অসংখ্য অনেক সংকট প্রকট তৈরি হচ্ছে, এটা তারাও বুঝতে পারছে। তারা এখন এক্সিট বা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারে বিষয়গুলো, এছাড়া অন্য কোনো বিষয়ে আমার মনে হয় না বড় কোনো ফ্যাক্টর হবে নির্বাচনের পরের ঘটনাগুলো। জামাত কামড় দেবে, কারণ তাদের এখানে অস্তিত্বের প্রশ্ন, কারণ দায় এটা তাদেরকে নিতে হবে, যে অপকর্মগুলো তারা ঘটিয়েছে এখান থেকে কেউ দায় পাবে না। না টরিক ভাই দেখেন, জামাত এক ধরনের নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সবকিছু গুটিয়ে এনেছে। আমরা শুনেছিলাম যে এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, সেটিও আসলে জামাতের কারণে তাদেরকে নিজেদের গোছাতে একটু সময় দরকার ছিল, যেই কারণে বিএনপি চেয়েছিল প্রথম 3 মাসের মধ্যে নির্বাচন, রাজি হলো না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তাও রাজি হলো না। জামাত ভেবেছিল তারা ফেব্রুয়ারির মধ্যে বাতাস দিয়েছে। আপনি বুঝতে হবে যে জামাতকে কোনো পরাশক্তি তাদেরকে এমন ভাবে হাইপ তুলতে সাহায্য করছে। আমরা আল জাজিরার সংবাদগুলো যদি দেখেন, তারা তো ফ্রম দ্য বিগিনিং আমাদের যখন গোলাম আজমদের বিচার হচ্ছিল তখন কিন্তু তাদের পক্ষে নানাভাবে প্রমোট করেছে। এবং সাম্প্রতিক সময় আমেরিকাও যদি বলে, এবং তারা কিন্তু সংবাদগুলো লিক আউট করেছে, বিভিন্ন সংস্থা তাদেরকে জামাত তারা বলেছে, বার্গেনিং করেছে বিএনপির সাথে যে কি ধরনের নেগোসিয়েশন হবে, বোঝাপড়া হবে, স্বার্থগুলো উদ্ধার করবে। পরাশক্তির আছে স্বার্থ, তাদের কোনো বন্ধুত্ব নাই। তারা কোন দলকে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার করবে বাংলাদেশের মধ্যে থেকে। ভারত চায়নার সাথে কে কিরকম বোঝাপড়া আছে, সে চায়নাকে না করতে হবে, সোজা কথা। সেক্ষেত্রে তারা একটা জামাত চায়নার সাথে একটা বোঝাপড়া, না এখানে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শেষ পর্যন্ত জানা যায় ভারতের সাথে বিএনপির একটা বোঝাপড়া হচ্ছে। সর্বশেষ শেখ হাসিনার 13 তারিখের সাংবাদিক সম্মেলনের বক্তব্যের অনেক কথা ইঙ্গিতপূর্ণ। আপনি সেটা যদি খেয়াল করেন, রিড করেন, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। তবে সুলতান আপা, আরেকটা জিনিস হচ্ছে যে জামাত কিন্তু সহজে ছেড়ে দিবে না। আপনারা পত্রপত্রিকা দেখেছেন, প্রায় তারা 2000 কোটি টাকার একটি তারা ফান্ড তৈরি করেছে নির্বাচনের বৈতরণীটি পার হওয়ার জন্য। এবং জামাত যেখানে একটি ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, তাদের সশস্ত্র মানে ক্যাডার এটা আছেই। সুতরাং আপনি টনিক ভাই যে জিনিসটা বললো যে কিছু কিছু জায়গাতে সহিংসতার চেষ্টা করবে, আন্ডার কন্ট্রোলে থাকবে, আমার মনে হয় না যে কিছু জায়গায় আন্ডার কন্ট্রোল তারা নিতে পারবে। কারণ হচ্ছে যে তারা দিন শেষে যদি টের পেয়ে যায় যে নির্বাচনে তারা পার হতে পারবে না, সো ইউনুসের মেটিকুলাস ডিজাইন। এখন সেটা আমার ধারণা, আপনার কথার সাথে আমি দ্বিমত করছি না, যে কোনো সম্ভাবনাকে আমরা নাকচ করছি না বা গ্রহণ করছি, একটা সন্দেহের মধ্যে সবকিছু রাখছি। শেষ খেলাটা বা শেষ পর্যায়টা 12 তারিখ সকাল থেকেই বোঝা যাবে, দুপুরের পর সকাল থেকেই মূলত বুঝে। ইভেন 12 তারিখও লাগবে না টনিক ভাই, আপনি এটা 11 তারিখ থেকে বুঝে ফেলতে পারবেন। 12 ইলেকশনের একদিন আগে থেকে আসলে বোঝা যায় যে বাংলাদেশের আবহাওয়া কোন দিকে যাচ্ছে। ওইটা 12 তারিখ যাওয়া লাগবে না আমাদের। এই জন্য বললাম যে ইতোমধ্যে যেটা বোঝা যায় যে আমাদের সেনাবাহিনীর একটা বড় অংশ, শক্তিশালী অংশ যারা প্রভাবিত করতে পারে, তারা নির্বাচনটা চায়, প্রশাসন নির্বাচনটা চায়, সরকার বাধ্য নির্বাচন করতে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা নির্বাচন চাই, একটা রাজনৈতিক সরকারের সাথে আমরা কাজ করতে চাই। দেশের মধ্যে আরো অসংখ্য অনেক সংকট প্রকট তৈরি হচ্ছে, এটা তারাও বুঝতে পারছে। তারা এখন এক্সিট বা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারে বিষয়গুলো, এছাড়া অন্য কোনো বিষয়ে আমার মনে হয় না বড় কোনো ফ্যাক্টর হবে নির্বাচনের পরের ঘটনাগুলো। জামাত কামড় দেবে, কারণ তাদের এখানে অস্তিত্বের প্রশ্ন, কারণ দায় এটা তাদেরকে নিতে হবে, যে অপকর্মগুলো তারা ঘটিয়েছে এখান থেকে কেউ দায় পাবে না। আমি মনে করি ইউনুস সাহেবের তো কোনো দল নাই, উনি যখন দেশে বা বিদেশে যেখানে থাকবেন ওনাকে তো বিপদ পড়তে হবে। আপনি 32 নাম্বারকে গুড়িয়ে দিলেন, হোয়াটস রং উইথ দ্য 32 নাম্বার? ওখানে গ্রামীণ ব্যাংকের কথা বলাতে আপনি পান্নাকে জেলের মধ্যে ঢুকালেন, আনিসকে জেলের মধ্যে ঢুকালেন। তো তাদের তো এগুলো হিসাব করতে হবে তাদের ভবিষ্যতে। তারা যে হঠাৎ করে এই যে মোবাইল ফোন ভোট কেন্দ্রে নিষিদ্ধ করে দিল, এর মাহাত্ম্যটা কি? এর মধ্যে আবার জামাত এটার বিরুদ্ধে খুব। হ্যাঁ, কারণ তারা এগুলো দিয়ে মোবাইল ফোনের সুবিধা অসুবিধা দুইটাই আছে। প্রথমত তারা সবকিছু তাদের মতো করে চাচ্ছে, সেটা যখনই না হচ্ছে তার বাইরে যাচ্ছে। আপনি একটা যে পত্রিকায় প্রথম আলোতে একটা সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ করছে পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে, 55,000 পর্যবেক্ষক, তার মধ্যে নাপা নামের যে একটা পর্যবেক্ষক, সে নিজে 10,500 পর্যবেক্ষক নিয়ে দিচ্ছে। এই 10,500 পর্যবেক্ষক, তার কোনো অফিস নাই, এটা ভাঙাচোরা সোনের ঘর, কোনো স্টাফ নাই, কোনো অফিস নাই। এগুলো কারা? এগুলো জামাতের প্রজেক্ট আপনি ধরতে পারেন, কারণ পর্যবেক্ষক হলে যে কোনো সেন্টারে যেতে পারে। 42,000 সেন্টার, 1,20,000 হচ্ছে বুথ। এই 1,20,000 মোটরসাইকেল নেওয়া, মোবাইল নেওয়া, লোকজন ঢোকা আসা, এগুলো কাদের? এগুলো তারা বেচা বিক্রি করে, এগুলো টাকা পয়সার প্রজেক্ট। তো অনেক ধরনের বিষয় ভিতরে বাইরে অনেক কিছু হয়েছে, আবার অনেক কিছু আমরা জানি না, সেটা বোঝা যাবে। ওই যে লিঙ্কন ভাই যেটা বললেন, 11 থেকে রাত থেকে অনেক কিছু বোঝা যাবে।
আরেকটা বিষয় সুলতান আপা আপনারা শুনেছেন কিনা, সেটা হলো আনসার যে ডিপ্লয় হচ্ছে, এবং এটা কিন্তু এসেছে যে আনসারদেরকে বিশেষ ডিভাইস দেওয়া হচ্ছে এবং যারা মূলত জামাতের পক্ষে কাজ করবে, এবং আনসাররাই মূলত ভোটের বাক্সগুলো টানাটানি করে থাকে, এদিক ব্যালট পেপার এদিক সেদিক এরা করে থাকে, এবং ওই বাক্সের পাশে আনসাররাই থাকে। এবং এই আনসারদের একটা বিরাট সংখ্যক আনসারকে নাকি ট্রেন করা হয়েছে, এটার সংখ্যা প্রায় 1 থেকে 1.5 লাখের মতো, এবং যাদেরকে সরাসরি আনসার হেডকোয়ার্টার থেকে নির্দেশনার মাধ্যমে তাদেরকে নানা ধরনের এই ইঞ্জিনিয়ারিং করার জন্য। এবং এগুলো তো হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে কি নানা ধরনের কৌতূহল কিন্তু এখন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে যত বিতর্কিত নির্বাচনই হোক, এবারের নির্বাচনকে ঘিরে যে ধরনের মানুষের মধ্যে উৎকণ্ঠা বা এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে যে সন্দেহ, এই ধরনের সন্দেহ কিন্তু অতীতে কোনো নির্বাচনে হয় না। আওয়ামী লীগের যে 18 বা 24-এর নির্বাচন, মানুষ বুঝতে পারছে যা ভোট কেন্দ্রে গেল আওয়ামী লীগ পাস, না গেলেও পাস, এতটা কিন্তু মানুষের মধ্যে এগুলা নিয়ে খুব একটা ছিল না। কিন্তু এবারের নির্বাচনে স্বয়ং বিএনপির এরাও নিজেরাও মানে চিন্তা করে পারছে না যে তারা কি আসলে এই বৈতরণী পার হতে পারবে কিনা, বা তাদের সহসায় কি তারা তাদের যে নির্বাচনের বৈতরণী তারা উতরাতে পারবে কিনা। এটা বিএনপি মানে সাধারণ মানুষ হচ্ছে বিএনপি নেতা কর্মীরাই বেশি উৎকণ্ঠাতে আছে। আর জামাতের যে প্ল্যান এবং তাদের যে এক্সিকিউশন পাওয়ার এবং তাদের যে মানি বলেন মাসেল বলেন, তারা সব দিক দিয়ে আমি মনে করি বর্তমানে ম্যান পাওয়ারের দিক দিয়ে তারা বিএনপির চেয়ে পিছনে, বাট মেকানিজম মানি মাসেল এদিক দিয়ে তারা কিন্তু বিএনপির চেয়ে বেশ এগিয়ে আছে। এখন বিএনপি যদি সেটা ট্যাকেল দিতে পারে সেক্ষেত্রে বিএনপি হয়তো পার হবে, আর যদি ট্যাকেল দিতে না পারে তাহলে জামাত তারা তাদের মতো করে এটা নিয়ে আসবে। মঞ্জুরের কথা টরিক, আমি অনেকের কাছে শুনছি এরকম যে ধরেন আওয়ামী লীগের 18 নির্বাচন কিংবা 24-এর নির্বাচন, এটা সবাই জানতো, যেটি তানভীর তাহেদারও বললেন, সবাই জানতো যে আচ্ছা আওয়ামী লীগ ভোট দিলেও আওয়ামী লীগ, না দিলেও আওয়ামী লীগ, রাইট? এইবার মানুষ একটা ক্যামোফ্লেজ আছে এটার মধ্যে। তো আপনার কাছে কি মনে হয়, অনেকে অভিযোগ করছেন যে এই যে একটা ক্যামোফ্লেজ তৈরি করা হয়েছে, একটু একটা টান টান উত্তেজনা রাখা হয়েছে যে বিএনপি জিতবে নাকি জামায়াত জিতবে, এই উত্তেজনাটা রাখাই হয়েছে একটা কি বলে এটাকে, একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, যাতে করে ভোট নিয়ে মানুষের ভিতরে কিছু উত্তেজনা আগ্রহ বাড়ানো যায়, একটা দ্বন্দ্ব, জামাত আর বিএনপির একটা মেকি দ্বন্দ্ব তৈরি করা হয়েছে। আপনার কাছে কি মনে হয়? আপনার সাথে একমত, জিনিসটা তো তাই। যদি আপনি প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না করতে পারেন, আপনি কি বিএনপির ভোট ব্যাংকের সাথে জামাতের ভোট ব্যাংকের তুলনা চলে নাকি? এটা হাস্যকর না, 4টা গ্রহণযোগ্য নির্বাচনের কথা যদি বলেন, 2011 যে 1991 সালের নির্বাচনে জামাত বেচার সর্বোচ্চ ভোট 12%, আর 2008 সালে তাদের ভোটের পরিমাণ 4%। আপনি 91 সালে জামাতের 12% না তো, ওরা 12% ভোট পেয়েছিল, জামাত 12%। আপনি দেখেন, আমার লেখাতে আছে জিনিসগুলো। আচ্ছা, সেটা জামাত 18টা আসন পেয়েছিল, ওইবারই সবচেয়ে বেশি আসন পেয়েছিল। গণতন্ত্র থাকলে ভোট ধারাবাহিকতা জামাত শেষ হয়ে যেত। আমাদের কারণে আমরা ভুল করেছি, ভুলের কারণে জামাতের এই পরিস্থিতি। সেখান থেকে 2008-এর নির্বাচন যেটা হলো, সেখানে 4% তারা ভোট পেয়েছিল। আপনি হিসাবগুলো দেখেন, জামাতের ভোট দিন দিন কমেছে 12, 8, 6, 4, একদম গ্রাফটা এইভাবে চলে আসে। আপনি নির্বাচন কমিশনের ভোটের হিসাব দেখেন আর কি। এটা বলছে যে এখন সেই হিসাবে যদি 10ও যদি 12ও যদি ধরি, বিএনপি হচ্ছে 32 ভাগ, তাদের জোটের গড় ভোট হচ্ছে 42 ভাগ, আওয়ামী লীগের গড় ভোট হচ্ছে 49 ভাগ, আওয়ামী লীগ জোটের গড় ভোট, আর এদের গড় ভোট হচ্ছে 42 ভাগ। আমার লেখার মধ্যে জিনিসগুলো আছে। তো এখন সেই ভোট নিয়ে তো বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে না। প্রতিদ্বন্দ্বিতা যদি না হয় তাহলে এই নির্বাচনকে গ্রহণযোগ্য তো বলা যাবে না। একটা প্রশ্ন তো রীতিমতো আছে দেশে বিদেশে, বাংলাদেশের মধ্যে। আওয়ামী লীগকে মাঠের বাইরে রাখা হয়েছে, বড় টিম। ব্রাজিল আর আর্জেন্টিনা যদি না খেলে, তাহলে ওই খেলায় যদি অন্য একটা অখ্যাত একটা টিম যায়, সেই খেলা তো জমবে না, মানুষ দেখবে না। সেখানে পরিস্থিতিটা সেরকম হয়েছে, যে কারণে এইটাকে একটা হাইপ কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। সেই হাইপটা তৈরি করা হয়েছে একটা নতুন দল করা হলো, এই দলটাই খেলায় থাকতো যদি এই দলটা রান করতে পারতো। কিন্তু এটা প্রজেক্টটা ফেল করলো, এনসিপির প্রজেক্ট, এটা ইউনূসের দল, পরে তাদেরকে জামাতে ভিড়িয়ে দেওয়া হলো। এটা কিন্তু নিরীহ কোনো ঘটনা না, জামাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা পরিকল্পনা। যৌথ সরকার, জাতীয় সরকার নানা ধরনের চেষ্টা করেছে, সিট ভাগাভাগি শেষ পর্যন্ত এটা হয় নাই, বিএনপি এটা মানে নাই। এটাই সত্যি, এটাই বাস্তব। না মানাতে তখন একটা পর্যায়ে চলে আসে।